আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, চ্যানেল আই সংবাদে স্বাগত। আপনাদের সঙ্গে আছি আমি সামির হোসেন। বিস্তারিত সংবাদের শুরুতে জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো। মানবতা বিরোধী অপরাধে শেখ হাসিনার বিরুদ্ধে প্রতিবেদন ২৪শে জুন। আওয়ামী লীগের সাবেক মন্ত্রী, প্রতিমন্ত্রী সহ ১৯ জনের বিরুদ্ধে প্রতিবেদন ২০শে জুলাই। সংস্কার সহ সব বিষয়ে আলোচনার মাধ্যমে সমাধান সম্ভব মনে করে বিএনপি। নির্বাচিত সংসদ না পাওয়া পর্যন্ত সংগ্রাম শেষ হবে না মন্তব্য। জুলাই আগস্ট গণহত্যার সাথে আওয়ামী লীগের বিচারে এনসিপির দাবি। নিবন্ধন স্থগিত করার দাবিতে খেলাফত মজলিস। অবৈধ নিয়োগ বাতিল সহ ৬ দফা দাবিতে রাজধানী সহ দেশজুড়ে কারিগরি শিক্ষার্থীদের মহাসমাবেশ। ৪৮ ঘণ্টার মধ্যে দাবি না মানলে লং মার্চ টু ঢাকা কর্মসূচি। এবং সিলেট টেস্টের প্রথম দিনেই ব্যাটে বলে জিম্বাবুয়ের দাপট। টাইগারদের ১৯১ রানে অল আউট করে বিনা উইকেটে সফরকারীদের ৬৭ রান। এছাড়াও নিটল টাটা বিশেষ সংবাদে যা থাকছে: স্পেনের মাদ্রিদে ৩০০ বছরের পুরনো রেস্টুরেন্টের খবর। Primacy in build. German technology. Bangladesh's first Thermix rod. Salam Steel Thermax. সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আইয়ের ইউটিউব চ্যানেলে এবং চ্যানেল আইয়ের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। এবার বিস্তারিত। জুলাই গণ অভ্যুত্থানের সময় মানবতা বিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিলের সময় ২ মাস বাড়িয়ে ২৪শে জুন ঠিক করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। মানবতা বিরোধী অপরাধের আরেক মামলায় আওয়ামী লীগ সরকারের ১৭ মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপদেষ্টাকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। ওই মামলায় তদন্ত প্রতিবেদনের সময় বাড়িয়ে ২০শে জুলাই করা হয়েছে। পরাগ আজিমের রিপোর্ট। জুলাই গণ অভ্যুত্থানের সময় মানবতাবিরোধী অপরাধের মামলায় আওয়ামী লীগ সরকারের ১৭ মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপদেষ্টাকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। এর মধ্যে উল্লেখযোগ্য ছিলেন আনিসুল হক, আমির হোসেন আমু, ডাক্তার দীপু মনি, শাহজাহান খান, কামরুল ইসলাম, আব্দুর রাজ্জাক, হাসানুল হক ইনু, রাশেদ খান মেনন, জুনাইদ আহমেদ পলক, কামাল আহমেদ মজুমদার, সালমান এফ রহমান ও তৌফিকি ইলাহি চৌধুরী। এই মামলার মোট আসামি সাবেক মন্ত্রী ওবায়দুল কাদের সহ ৪৫ জন। আরেক মামলায় ট্রাইব্যুনালে আনা হয় সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ মামুন ও সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল হাসানকে। তাদের উপস্থিতিতে মামলার শুনানিতে প্রসিকিউশন থেকে তদন্তের জন্য আরও সময়ের আবেদন করা হয়। এই ১৭ জনকে উপস্থিত করার পরে প্রসিকিউশনের পক্ষ থেকে আমরা তদন্তের যে অগ্রগতি সেটার ব্যাপারে একটা রিপোর্ট দিয়েছি এবং জানিয়েছি যে আমাদের আরো ২ মাস সময় দরকার। সেই ২ মাস সময় আদালত মঞ্জুর করেছেন। শেখ হাসিনার বিরুদ্ধে মামলার তদন্তে অগ্রগতির কথাও ট্রাইব্যুনালকে জানায় প্রসিকিউশন। তবে প্রতিবেদন দিতে আরো ২ মাস সময় চাওয়া হয়। আমরা জানিয়েছি আদালতকে যে আমাদের তদন্ত একদম চূড়ান্ত পর্যায়ে আছে, যে কোনো মুহূর্তে এই তদন্ত রিপোর্টটা দাখিল হবে। তারপরেও স্বচ্ছতার স্বার্থে আমরা ২ মাসের সময় আবেদন করেছিলাম, আদালত সেটা মঞ্জুর করেছেন। এই তদন্তটা যে কোনো মুহূর্তে দাখিল হয়ে যাবে, সেটা আগামী সপ্তাহ হতে পারে। ২ হাত পেছনে নিয়ে হাতকড়া পরিয়ে আদালতে আনায় এজলাসে দাঁড়িয়ে ক্ষোভ প্রকাশ করেন কয়েকজন আসামি। এ বিষয়ে পুলিশ ও আসামি উভয় পক্ষকে বাড়াবাড়ি না করার নির্দেশ দেন ট্রাইব্যুনাল। হ্যান্ডকাপের বিরুদ্ধে কিন্তু আদালত অভিমতটা মোটামুটি দিচ্ছে, বাড়াবাড়ি যাতে না করে। ডান্ডাবাড়ি হ্যান্ডকাপের উপরে আমি সুপার নেক্সট ইস্যু আমি নিয়ে আসবো। হাইকোর্টের একটা অর্ডারও আছে। যদি প্রিজন অথরিটি এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মনে করেন যে এই আসামিদের পক্ষ থেকে নিরাপত্তার ঝুঁকি আছে, তারা আনরুলি আচরণ করতে পারেন বা অন্য কোনো সমস্যা তৈরি করতে পারেন, আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ তারা করবেন, এটাই ট্রাইব্যুনাল বলে দিয়েছে। শুনানির পর আসামিদের কারাগারে নিয়ে যাওয়া হয়। পরাগ আজিম, চ্যানেল আই, ঢাকা। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিএনপির সংগ্রাম এখনও শেষ হয়নি, নির্বাচিত সংসদ পায়নি বিএনপি। রাজধানীতে এক আলোচনায় তিনি আশা প্রকাশ করেছেন, সংস্কার সহ সব বিষয় আলোচনার মাধ্যমেই সমাধান হবে। রাহুল রায় রিপোর্ট। বিএনপি নেতা আব্দুল্লাহ নোমানের স্মরণে আলোচনা সভা ছিল রাজধানীতে। শ্রমিক দলের আয়োজনে এই আলোচনায় বিএনপি মহাসচিব ও সিনিয়র নেতারা শ্রদ্ধাভরে স্মরণ করেন আব্দুল্লাহ নোমানকে।
নেতাকর্মীদের দিক নির্দেশনাও দেন তারা। আমাদের সংগ্রাম এখনো শেষ হয়নি, আমরা কিন্তু এখনো সেই গণতান্ত্রিক উত্তরণ আমাদের হয়নি। আমরা নির্বাচনের মধ্য দিয়ে একটা নির্বাচিত সরকার ও পার্লামেন্ট এখনো পাইনি। পেয়েছি কি? সেই জন্য আমাদেরকে অত্যন্ত সাবধানতার সঙ্গে, দৃঢ়তার সঙ্গে, সচেতনতার সঙ্গে আমাদেরকে কিন্তু কাজ করতে হবে। দলকে আরো সুদৃঢ় করতে হবে, সংগঠনকে আরো শক্তিশালী করতে হবে। আলোচনায় সব সমাধানের পথ দেখাবে বলে আশা প্রকাশ করেন তিনি। কতগুলো নির্ধারিত বিষয়গুলোকে আমরা অনির্ধারিত করে ফেলছি, অনিশ্চিত করে ফেলছি। আজকে সংস্কার, নির্বাচন, এই কথাগুলো সাধারণভাবে অনেকে বেশি উচ্চারিত। সকল রাজনৈতিক দল, গোষ্ঠী, সকলের দায়িত্ব হবে অত্যন্ত ধৈর্যের সঙ্গে সমস্যাগুলোর আলোচনার মাধ্যমে সমাধান করা। প্রাইম বিশ্ববিদ্যালয়ে এক ছাত্রদল নেতার হত্যার ঘটনায় মির্জা ফখরুল বলেছেন, যারা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে তারা বাংলাদেশের পক্ষের নয়। তারা কখনোই বাংলাদেশের পক্ষের মানুষ নন। রাহুল রায়, চ্যানেল আই, ঢাকা। নির্বাচনকে অবাধ ও গ্রহণযোগ্য করতে ঐকমত্য কমিশনের সুপারিশ না আসা পর্যন্ত নির্বাচন বিষয়ে কোনো প্রস্তুতি বা কাজ কমিশনের শুরু করা উচিত নয় বলে মনে করে জাতীয় নাগরিক পার্টি। নির্বাচন কমিশনে সিইসির সঙ্গে সাক্ষাৎ শেষে পার্টির নেতারা বলেছে, সরকারের আগেই ইসি নির্বাচনী রোডম্যাপ দেওয়ার ঘোষণাকে সন্দেহের চোখে দেখেন তারা। রাজনৈতিক দল নিবন্ধনের সময়সীমা 22শে জুন পর্যন্ত বাড়িয়েছে নির্বাচন কমিশন। নাজিব বেগের রিপোর্ট। ইসির গণবিজ্ঞপ্তি অনুযায়ী রাজনৈতিক দল নিবন্ধন আবেদনের শেষ সময় ছিল 20 এপ্রিল। এই সময় পর্যন্ত নতুন দল হিসেবে নিবন্ধনের জন্য আবেদন করেছে 6টি দল, আর সময় বাড়ানোর আবেদন এসেছে 20টির বেশি দলের পক্ষ থেকে। বিদ্যমান শর্তে রাজনৈতিক দলের নিবন্ধনের সময়সীমা 22শে জুন পর্যন্ত বৃদ্ধি করব। রাজনৈতিক দল হিসেবে প্রথমবারের মতো সিইসির সঙ্গে দেখা করতে নির্বাচন ভবনে আসেন জাতীয় নাগরিক পার্টির প্রতিনিধি দল। প্রায় 2 ঘন্টার বৈঠক শেষে দলের মুখ্য সমন্বয়ক বলেন, নির্বাচন নিয়ে কিছু সুস্পষ্ট প্রস্তাব দিয়েছেন তারা। এই যে বর্তমানে যে প্রক্রিয়াটা আছে, এই প্রক্রিয়াটা আমরা মনে করি সংস্কার কমিশনের, যে ঐকমত্য কমিশনের যে রিপোর্টটা আসবে, সেটা আসার পরে সিদ্ধান্তগুলো হওয়ার পরে ওইটা অনুযায়ী যদি নির্বাচন কমিশন পরিচালিত হয়, আমরা আশা করি বাংলাদেশে একটি সুন্দর ইলেকশন হবে। ইসির কিছু কার্যক্রম নিয়ে নিজেদের অবস্থান তুলে ধরেন তিনি। আমরা অনেকগুলো কথা নির্বাচন কমিশন থেকে শুনতে পাই, যেগুলো আমাদের প্রধান উপদেষ্টার থেকে আমরা এখনো শুনি নাই। রোড ম্যাপের কথা আমরা শুনি নাই, কিন্তু নির্বাচন কমিশন থেকে এসেছে। এই জন্য আমরা বলবো, কোনো জায়গায় কথা বলার জন্য নির্বাচন কমিশন নিজেদের জায়গা থেকে সতর্ক থাকবেন। কিন্তু রোড ম্যাপ বা সরকার থেকে কোনো দিক নির্দেশনা আসার আগেই যখন তারা নিজেদের থেকে কোনো কথা বলে থাকেন, সেটা নিয়ে আমরা একটু সন্দেহ পোষণ করি। প্রধান উপদেষ্টার দেয়া সময়সীমার মধ্যে সংস্কার করে সুষ্ঠু নির্বাচন সম্ভব বলে মনে করে এনসিপি। নাজিব বেগ, চ্যানেল আই, ঢাকা। জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, জুলাই আগস্ট আন্দোলনে গণহত্যায় জড়িতদের বিচারের সাথে সাথে দলগতভাবে আওয়ামী লীগের বিচার করতে হবে। রোববার খেলাফত মজলিসের সঙ্গে বৈঠক শেষে নাহিদ ইসলাম আরও বলেন, জুলাই আগস্টের শহীদদের সাংবিধানিক স্বীকৃতি দিতে হবে। বিচার শেষ না হওয়া পর্যন্ত আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত করতে হবে বলেছেন খেলাফত মজলিসের মহাসচিব। তাফিমুল ইসলামের রিপোর্টে দেখুন বিস্তারিত। বিকেলে রাজধানীর বিজয়নগরে খেলাফত মজলিসের অফিসে দলটির সঙ্গে বৈঠক করেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলামের নেতৃত্বে একটি প্রতিনিধি দল। দীর্ঘ 2 ঘন্টার বৈঠকে শহীদদের সাংবিধানিক স্বীকৃতি, গণহত্যাকারীদের বিচার সহ জুলাই সনদ অনুযায়ী মৌলিক সংস্কার শেষে দ্রুততম সময়ে নির্বাচন সহ 8টি বিষয়ে একমত হয়েছে দল দুটি। পরে খেলাফত মজলিসের মহাসচিব বলেন, জুলাই সনদ প্রদান করে দ্রুত সময়ের মধ্যে নির্বাচন দিতে হবে। গণহত্যা দায় ফ্যাসিবাদী দল হিসাবে আওয়ামী লীগের বিচার করতে হবে। বিচার শেষ না হওয়া পর্যন্ত আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত করতে হবে ও আওয়ামী লীগের রাজনৈতিক ও সাংগঠনিক কার্যক্রম নিষেধাজ্ঞা আরোপ করতে হবে। এ লক্ষ্যে জুলাই অভ্যুত্থানকারীদের সময়ের মতো জাতীয় ঐক্য রাখতে হবে। জুলাই অভ্যুত্থানকালীন গণহত্যা, শাপলা চত্বর গণহত্যা, পিলখানায় বেরিয়ার হত্যা সহ বিগত 15 বছরে গুম, খুন, হত্যার জড়িত দ্রুত বিচার করতে হবে। রাজনৈতিক দলে নানা মত থাকতেই পারে মন্তব্য করে নাহিদ ইসলাম বলেন, ফ্যাসিবাদী শক্তি আর ফেরত না আসার বিষয়ে সব দলই ঐক্যবদ্ধ।
থেকে জুন একটা সময় ফ্রেম তো আছে, কিন্তু আমরা এই বিষয়ে ঐক্যমত যে সেই সময়ের আগে অর্থাৎ নির্বাচনের পূর্বে একটা তো বিচারের বিষয়টা আমরা বলেছি, আর একটা হচ্ছে যে মৌলিক সংস্কারের, রাষ্ট্র কাঠামোর মৌলিক সংস্কারের জন্য যে জুলাই সনদের কথা বলা হচ্ছে সেটা দ্রুত উদ্যোগ নিয়ে সেটা দ্রুত বাস্তবায়ন করতে হবে ঐক্যমতের ভিত্তিতে। এই জুলাই সনদেই আসলে বাংলাদেশের সংস্কারের রূপরেখাটি হাজির থাকবে। ঐক্যমত তৈরির লক্ষ্যে রাজনৈতিক দলগুলোর সাথে এ বৈঠক চলছে বলে জানিয়েছেন দল দুটির নেতারা। তাফহিমুল ইসলাম, চ্যানেল আই, ঢাকা। আন্তর্জাতিক শান্তিরক্ষা ও নিরাপত্তা প্রতিষ্ঠার প্রতি বাংলাদেশের অটল অঙ্গীকার পুনর্ব্যক্ত করে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস জাতিসংঘকে বাংলাদেশ থেকে আরও নারী শান্তিরক্ষী নিয়োগের আহ্বান জানিয়েছেন। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় জাতিসংঘের শান্তি কার্যক্রম বিষয়ক আন্ডার সেক্রেটারি জেনারেল জিন পিয়ের ল্যাট্রিক্সে প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করতে গেলে তিনি এই আহ্বান জানান। প্রধান উপদেষ্টা বাংলাদেশের শান্তি রক্ষা সবসময় জাতিসংঘের আইন এবং মানবাধিকার রক্ষা করে চলে। প্রধান উপদেষ্টা মিয়ানমারে চলমান সংঘাত এবং বাংলাদেশ ও মিয়ানমার সীমান্তের মধ্য দিয়ে প্রবাহিত নাফ নদীর কাছে গোলাগুলি, বেসামরিক নাগরিক হতাহতের ঘটনা এবং স্থানীয় জনসাধারণের জীবিকা নির্বাহের ব্যাঘাতের বিষয়ে জাতিসংঘকে বাংলাদেশের উদ্বেগের কথা জানান। রোহিঙ্গাদের নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের জন্য আবারও জাতিসংঘকে অনুরোধ করেন প্রধান উপদেষ্টা। ৬ দফা দাবি আদায়ে ৪৮ ঘণ্টার সময় বেঁধে দিয়ে পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা বলেছেন, সরকারের পক্ষ থেকে ইতিবাচক ঘোষণা না আসলে লং মার্চ টু ঢাকা কর্মসূচি পালন করা হবে। রাজধানীর আগারগাঁওয়ে দুপুরে পূর্বঘোষিত মহাসমাবেশ থেকে এ কর্মসূচির ঘোষণা দেন কারিগরি শিক্ষা আন্দোলনের কেন্দ্রীয় প্রতিনিধি নিশান রহমান। দাবি আদায় পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে বলেও জানান পলিটেকনিকের শিক্ষার্থীরা। রাজধানীর বনানীতে প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জাহিদুল ইসলাম পারভেজ হত্যাকাণ্ডে সোভান নিয়াজ, তুষার ও হৃদয় মিয়াজি সহ ৮ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ২০ থেকে ৩০ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। পুলিশ জানিয়েছে, ঘটনার মোটিভ উদ্ঘাটন ও জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। হত্যাকাণ্ডের দৃষ্টান্তমূলক বিচার চেয়েছে নিহতদের পরিবার। শহীদুল্লাহ রাজুর রিপোর্টে বিস্তারিত। শনিবার সন্ধ্যায় নির্মমভাবে নিহত হন প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের ৩য় বর্ষের ছাত্র জাহিদুল ইসলাম পারভেজ। জানা গেছে, বিকেলে জাহিদুল পারভেজ ও তার বন্ধুদের সাথে একই বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের কয়েকজন শিক্ষার্থীর বাকবিতণ্ডা হলে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের হস্তক্ষেপে বিষয়টি সমাধান হয়। এর কয়েক ঘণ্টা পরেই ছুরিকাঘাতে নিহত হন জাহিদুল। রোববার সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জাহিদুলের মরদেহের পোস্টমর্টেম সম্পন্ন হয়। জাহিদুলের ভাই হুমায়ুন কবির বাদী হয়ে বনানী থানায় হত্যা মামলা করেন। মামলায় বিশ্ববিদ্যালয়ের এলএলবি ও ইংরেজি বিভাগের ৩ শিক্ষার্থী মাহাথি, মেহরাব, আবুজার গিফারি ছাড়াও আরও কয়েকজনকে আসামি করা হয়েছে। হত্যা করছে সেটা ভিডিও ফুটেজ আছে, ফুটেজটা আমরা অলরেডি দিয়ে দিছি পুলিশকে এবং স্পষ্ট হয়েছে আর কি। আমরা সুষ্ঠু বিচার চাই। আমার ভাই ওইরকম মানুষই না, ক্লেশে যাওয়ার কোনো লোকই না সে। বনানী থানার অফিসার ইনচার্জ জানিয়েছেন, সিসিটিভি ফুটেজ সংগ্রহ ও বিশ্লেষণ করে মামলার আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। এদের পেছনে অন্য কোনো কাহিনী বা অন্য কোনো ইয়ে আছে কিনা, যারা এই অভিযুক্তের সাথে জড়িত প্রত্যেকের আইনের আওতায় আনা যায় এবং আইনের সঠিক প্রয়োগ করা যায় এবং আমাদের তদন্ত অব্যাহত আছে এবং আসামি গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত। জাহিদুলকে সংগঠনের কর্মী দাবি করে হত্যার বিচার চেয়েছে ছাত্রদল। এশিয়া বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক পদপ্রার্থী, তাকে মারার জন্যই মারা হয়েছে, যেহেতু স্ট্রোক করছে করে বুকে। আমরা জানতে পারছি যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের তারা নেতা। শহীদুল্লাহ রাজু, চ্যানেল আই, ঢাকা। কিশোরী গর্ভধারণ পৃথিবীতে বাংলাদেশের সর্বোচ্চ পর্যায়ে। সন্তান জন্মদানের সময় মা ও শিশু মৃত্যুও অনেক। প্রায় অর্ধেক প্রসূতি সন্তান প্রসবের জন্য হাসপাতালে যান না, এতে মৃত্যু বাড়ছে। বিশ্ব স্বাস্থ্য দিবসের আলোচনায় এই তথ্য জানিয়ে বলা হয়, অপ্রতুল সরকারি সেবা আর কুসংস্কার সহ বিভিন্ন কারণে মাতৃ মৃত্যুর হার কমানো যাচ্ছে না। বিস্তারিত জানাচ্ছেন রফিকুল বাশার। সন্তান জন্ম দিতে গিয়ে বাংলাদেশে প্রতি বছর প্রায় 4,500 এবং প্রতিদিন গড়ে 12 জন নারী মারা যান, আর গড়ে প্রতিদিন জন্মের সময় মারা যায় 140 শিশু। অল্প বয়সে গর্ভধারণ
যথাযথ সেবার অভাবসহ নানা কারণে এই মৃত্যু হচ্ছে। বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে আলোচনায় এই তথ্য তুলে ধরে বলা হয়, আলোকিত ভবিষ্যৎ গড়তে মাতৃ মৃত্যু রোধ জরুরি। বেশিরভাগ মৃত্যু প্রতিরোধযোগ্য, এগুলো ঠেকানো যেত, কারণ এরা ইয়াং লেডি, এদের কোনো অসুখ হয় নাই, এরা একটা দুর্ঘটনার শিকার, এরা অধিকার বঞ্চিত। আন্ডারনারিশড মা অবশ্যই অ্যাডোলেসেন্ট একটা বাচ্চা জন্ম দেবে যে নাকি লো বার্থ ওয়েট হবে, সে আবার একটা অ্যাডোলেসেন্ট হবে, এবং এটা একটা বিশ্বাস সাইকেল। কৈশোর বিবাহ যেটা, সেটা কিন্তু পৃথিবীতে দ্বিতীয় হাইয়েস্ট এবং এশিয়ার মধ্যে সর্বোচ্চ, এবং টিনেজ প্রেগনেন্সির দিক থেকেও বাংলাদেশ পৃথিবীতে ওয়ান অফ দ্য হাইয়েস্ট। মাকে নিরাপদ অবস্থায় রাখবো, মায়ের মাতৃত্ব নিরাপদ করবো, এবং যে সন্তানটি পৃথিবীতে আসলে সেটা যদি দায় হিসেবে না হয়, অসুস্থ সন্তান যাতে পৃথিবীতে না আসে, এই জন্য আমরা একত্রিত কাজ করতে হবে। পরিবার থেকে বঞ্চনা শুরু উল্লেখ করে অতিথিরা বলেন, নারীর প্রতি যত্নবান হওয়া জরুরি। প্রতিষ্ঠার 54 বছর পর একটি রাষ্ট্র তার সকল মায়ের জন্মদানের দায়িত্ব পালন করতে পারে না, এটা একটা বড় ধরনের ব্যর্থতা। আমাদের যে অগ্রাধিকারের ক্ষেত্রে মাতৃত্বকেও সামনে নিয়ে আসা দরকার, সেই বিষয়গুলো আমরা অন্তত আগামীতে যারা সরকার পরিচালনা আসবেন তাদের সামনে আমরা এটাকে নীতি হিসেবে আনতে চাই। জন্মের আগে থেকে এই প্রক্রিয়াটা শুরু হয়, কতটুকু যত্ন মাকে আমি দেব, কতটুকু শান্তি তাকে আমি দেব, কতটুকু মানসিক প্রশান্তি সে পাবে। আমরা নারীকে নারী হিসেবে কতটুকু মর্যাদা দেই, মা হিসেবে মাকে কতটুকু মর্যাদা দেই, সেটার উপরে নির্ভর করে। বক্তারা বলেন, সচেতনতার সাথে প্রসব সেবা বাড়ালে মা ও শিশু মৃত্যুর হার কমানো সম্ভব। রফিকুল বাশার, চ্যানেল আই, ঢাকা। এবারে বাংলাদেশ জিম্বাবুয়ের টেস্ট সিরিজ। বিরতির পর আবারও আমন্ত্রণ। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন, একজন ব্যক্তি দুইবারের বেশি প্রধানমন্ত্রী হতে পারবেন না। সংস্কার প্রক্রিয়ার এই প্রস্তাবের বিপক্ষে বিএনপি। জাতীয় ঐক্যমত্য কমিশনের সঙ্গে দ্বিতীয় দফা বৈঠকের পর তিনি আরও বলেন, টানা দুইবারের বেশি না পারলেও বিরতি দিয়ে প্রধানমন্ত্রী হওয়ার সুযোগ থাকতে হবে। আগামী 22 এপ্রিল ঐক্যমত্য কমিশনের সঙ্গে আবারও বসবে বিএনপি। বিস্তারিত জাকি আক্তারের রিপোর্টে। সংস্কার প্রশ্নে ঐক্যমত্য গঠনের লক্ষ্যে 5টি কমিশনের গুরুত্বপূর্ণ সুপারিশ নিয়ে জাতীয় সংসদ ভবনের এলডি হলে দ্বিতীয় দফার মতো জাতীয় ঐক্যমত্য কমিশনের সঙ্গে আলোচনা করেছে বিএনপি। বেলা 11টায় শুরু হয়ে বৈঠকটি চলে সন্ধ্যা 6টা পর্যন্ত। বৈঠকে সংবিধান সংস্কারে বিএনপি জাতীয় ঐক্যমত্য কমিশনের কাছে লিখিতভাবে যে প্রস্তাবগুলো দিয়েছিল, কমিশনের সঙ্গে দীর্ঘ আলোচনায় নানা যুক্তি ও ব্যাখ্যায় কিছুটা একমত হলেও অধিকাংশ ক্ষেত্রে আগের অবস্থানই প্রকাশ করেছে দলটি। 70 অনুচ্ছেদের ব্যাপারে আমরা আমাদের মতামত দিয়েছি, ওনারা ওনাদের মতামত দিয়েছে, এবং বাকি যারা স্টেক হোল্ডার আছে তাদের মধ্যে ওনারা বলেছেন যে দুইটা বিষয়ে মোটামুটি প্রায় সব মেজর স্টেক হোল্ডাররা একমত হচ্ছেন, যেটা অর্থ বিল এবং আস্থা ভোট। এই যে আমরা 4টা বিষয়ে প্রস্তাব করেছি, যে অর্থ বিল এবং আস্থা ভোট এবং সংবিধান সংশোধনী আর রাষ্ট্রীয় নিরাপত্তা, এই বিষয় সংশ্লিষ্ট বাদে বাকি সব বিষয়ে সংসদ সদস্যরা স্বাধীনভাবে ভোট এবং মতামত সবকিছু দিতে পারবেন। তো সেটা শেষ পর্যন্ত ঐক্যমতে কতটুকু পৌঁছায় সেটা আরো একটু দেখতে হবে। সালাউদ্দিন আহমেদ বলেছেন, টানা দুইবার প্রধানমন্ত্রী হওয়ার বিষয়টি নিয়ে জাতীয় ঐক্যমত্য কমিশনের সঙ্গে ভিন্নমত পোষণ করেছে বিএনপি। পরপর দুইবারের বেশি কেউ একজন প্রধানমন্ত্রী থাকতে পারবেন না। তার মানে দাঁড়াচ্ছে, যদি দুইবারের পর একবার গ্যাপ হয়, তার পরবর্তীকালে যদি জনগণ নির্বাচন করে সেই পার্টিকে মেজরিটি পার্টি হিসাবে, সেই পার্টি যদি ডিসাইড করে, তাহলে সেই একই ব্যক্তি প্রধানমন্ত্রী হতেও পারেন। আমরা তো এখানে অপশনটা রাখতে চাই যে বাধ্যবাধকতা করা যাবে না। বিএনপি কমিশনকে আন্তরিকভাবে সহযোগিতা করতে চায় বলে জানান নজরুল ইসলাম খান। দেশ এবং জনগণের স্বার্থ চিন্তা করে যা সঙ্গত, যা সর্বাপেক্ষা উত্তম, তেমন কিছুই হওয়া উচিত। আগামী 22 এপ্রিল জাতীয় ঐক্যমত্য কমিশনের সঙ্গে আবারও বৈঠকে বসবে বিএনপি। জাকি আক্তার, চ্যানেল আই, ঢাকা। গাজায় ইসরায়েলি বিমান হামলায় 54 ফিলিস্তিনি নিহত হয়েছেন। বোমাবর্ষণ অব্যাহত থাকায় হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানিয়েছে আল জাজিরা। গাজা উপত্যকায় সিভিল ডিফেন্সের মুখপাত্র মাহমুদ বাসাল জানিয়েছেন, গাজার মধ্যাঞ্চলের নুসাইরাত শরণার্থী শিবিরের পশ্চিমে একটি আবাসিক ভবন থেকে মৃতদেহগুলো উদ্ধার করা হয়েছে। ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, শনিবার গাজা উপত্যকার উত্তরে হামাস যোদ্ধারা 35 বছর বয়সী এক ইসরায়েলি সেনাকে হত্যা করেছে।
এবারে আইস্ক্রিন সাংস্কৃতিক সংবাদ। পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে বিনোদনের দুনিয়া ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে মুক্তি পেল চলচ্চিত্র ছায়া। সিনেমাটিতে উঠে এসেছে জীবন সংগ্রামের গল্প, দুঃখ কষ্টের মেলবন্ধনে নির্মিত সিনেমায় অভিনয় করেছেন শবনম বুবলি, আসিফ নূর, সিমরিন লুবাওয়া সহ অনেকে। চলচ্চিত্রটি পরিচালনা করেছেন ওয়াজেদ আলী সুমন। ঈদের দিন থেকে আইস্ক্রিনে প্রদর্শন হচ্ছে সিনেমাটি। এবার নিটল টাটা বিশেষ সংবাদ। স্পেনের মাদ্রিদের কুচিলেরোস স্ট্রিটে রয়েছে 1725 সালে প্রতিষ্ঠিত বোটিন নামে 300 বছরের পুরনো রেস্টুরেন্ট। একে বিশ্বের প্রাচীনতম রেস্তোরাঁ বলে দাবি করা হয়। রেস্তোরাঁটি চালু করেছিলেন ফরাসি রাঁধুনি জিন বোটিন। সে সময় গ্রাহকরা তাদের নিজস্ব উপকরণ নিয়ে আসতেন, রান্নাঘরে সেগুলো রান্না করা হতো। স্থানীয় আইনে সে সময় সরাসরি খাদ্য বিক্রি নিষিদ্ধ ছিল। 19 শতকের মধ্যে পূর্ণাঙ্গ রেস্তোরাঁয় পরিণত হয় এটি। বোটিনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হল এর কাঠ চালিত চুলা, যা কখনো বন্ধ হয়নি। এমনকি কোভিড লকডাউনের সময়ও কর্মীরা আগুন জ্বালিয়ে রেখেছিলেন। এই চুলায় রেস্তোরাঁর সিগনেচার ডিশ রোস্ট সাকলিং পিগ রান্না হয়। বছরের পর বছর ধরে বোটিন সেলিব্রিটি ও বিশ্ব নেতাদের স্বাগত জানিয়েছে। উডি অ্যালেন, আর্লেন শোয়ানসগার, এমনকি আর্নেস্ট হেমিংয়েরও মতো লেখকরা তাদের উপন্যাসে বোটিন সম্পর্কে লিখেছেন। এবারে কৃষি সংবাদ। তামাক চাষের আখড়ায় পরিণত হয়েছে খাগড়াছড়ির দীঘিনালা উপজেলা। এই উপজেলার 5টি ইউনিয়নের ফসলি জমি, মাইনী নদীর তীরের উর্বর ক্ষেত, বাড়ির আঙ্গিনা, এমনকি শিক্ষা প্রতিষ্ঠান ঘিরে ফেলেছে ক্ষতিকর তামাকে। কৃষি বিভাগ তামাক চাষে নিরুৎসাহিত করার দাবি করলেও বাস্তব চিত্র ভিন্ন। এবারে প্রকৃতি সংবাদ। কর্তৃপক্ষের উদাসীনতা, স্থানীয়দের অসচেতনতা ও অবহেলায় অস্তিত্ব সংকটে চাঁপাইনবাবগঞ্জের মহানন্দা নদী। মেডিকেল বর্জ্য, পয় নিষ্কাশন সহ মহানন্দা হয়ে উঠেছে স্থানীয় সব আবর্জনার অন্যতম গন্তব্য। নদীর দূষিত পানি ব্যবহারে ছড়াচ্ছে বিভিন্ন রোগ ব্যাধি। হুমকিতে জলজ পরিবেশ। তবে মহানন্দা বাঁচানোর দাবির পরিপ্রেক্ষিতে দ্রুত প্রয়োজনীয় উদ্যোগের আশ্বাস কর্তৃপক্ষের। পূবালী ব্যাংক বাণিজ্য সংবাদ। ফ্রিল্যান্সারদের জন্য বিশেষ সেবা চালু করেছে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক। সংবাদ সম্মেলনে ব্যাংকটির রিটেল ব্যাংকিং বিভাগের ব্যবস্থাপনা পরিচালক লুৎফুল হাবিব জানান, বিনামূল্যে সেবাটি পাবেন ফ্রিল্যান্সাররা। এমনকি ব্যাংক কোন ধরনের সার্ভিস চার্জও কাটবে না। অনুষ্ঠানে বাংলাদেশ ফ্রিল্যান্সিং ডেভেলপমেন্ট সোসাইটির সভাপতি ডাক্তার তানজিবা রহমান বলেন, 10.5 লাখ ফ্রিল্যান্সারের জন্য এটা অনেক বড় খবর। তার আশা, সবগুলো ব্যাংকে এ ধরনের বিশেষায়িত সেবা চালু হলে এই খাত থেকে বৈধ পথে আয় 1 বিলিয়নের জায়গায় কয়েক গুণ বাড়বে। হ্যাঁ, আপনি বলতে পারেন যে ফ্রি কেন দিচ্ছি আমরা। অবশ্যই আমরা চাই মানে ফ্রিল্যান্সারদেরকে ডেভেলপ করার জন্য, তাদেরকে উৎসাহিত করার জন্য আমরা এটা সম্পূর্ণ চার্জ ফ্রি রেখেছি। কারণ আমাদের ব্যাংকের ইনকামের আরো অন্যান্য অনেক পথ রয়েছে যেখান থেকে আমরা হয়তো সেটা প্রসারণের চেষ্টা করব। এদেরকে উৎসাহিত করার জন্য আমরা এই অ্যাকাউন্টটা এখন সম্পূর্ণ চার্জ মুক্ত রেখেছি। মানে এই অ্যাকাউন্টটা খুলতে আসলে কোনো ধরনের প্রি রিকোয়েজিট নাই যে এত টাকা জমা দিতে হবে। এটা জিরো ব্যালেন্সে খুলতে পারবে এই অ্যাকাউন্টটা। নর্মাল অ্যাকাউন্টের ক্ষেত্রে আমাদের বিভিন্ন টাইপের অ্যাকাউন্টের বিভিন্ন রিকোয়ারমেন্ট আছে, যে ধরেন 50,000 টাকা থেকে শুরু করে অ্যাকাউন্টের টাইপ অনুযায়ী এটা ভ্যারি করে। বাট এই ফ্রিল্যান্সার অ্যাকাউন্ট খোলার জন্য তাকে কোনো অগ্রিম বা অ্যাকাউন্ট খোলার সময় কোনো ডিপোজিট দিতে হবে না। সংবাদের রিপোর্ট জেনেছি, আবারও বিরতি, আর বিরতির পর জানিয়ে ফিরছি।
সেল্টা ভিগোকে 4-3 গোলে হারিয়ে স্প্যানিশ লা লিগায় শিরোপা জয়ের আরও কাছে বার্সেলোনা, রাফিনহার জোড়া গোলে বাজিমাত। বিরতির পর আবারও আমন্ত্রণ। এবারে খেলার খবর নিয়ে শীর্ষে বার্সেলোনা, রিয়াল মাদ্রিদ 66 ও অ্যাটলেটিকোর পয়েন্ট 63। শেষ করার আগে ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। মানবতা বিরোধী অপরাধে শেখ হাসিনার বিরুদ্ধে প্রতিবেদন 24শে জুন। আওয়ামী লীগের সাবেক মন্ত্রী, প্রতিমন্ত্রী সহ 19 জনের বিরুদ্ধে প্রতিবেদন 20শে জুলাই। সংস্কার সহ সব বিষয়ে আলোচনার মাধ্যমে সমাধান সম্ভব মনে করে বিএনপি। নির্বাচিত সংসদ না পাওয়া পর্যন্ত সংগ্রাম শেষ হবে না মন্তব্য। জুলাই আগস্ট গণহত্যার সাথে আওয়ামী লীগের বিচারে এনসিপির দাবি, নিবন্ধনও স্থগিত করার দাবিতে খেলাফত মজলিস। অবৈধ নিয়োগ বাতিল সহ 6 দফা দাবিতে রাজশাহী সহ দেশজুড়ে কারিগরি শিক্ষার্থীদের মহাসমাবেশ। 48 ঘন্টার মধ্যে দাবি না মানলে লং মার্চ টু ঢাকা কর্মসূচি। এবং সিলেটে টেস্টের প্রথম দিনেই ব্যাটে বলে জিম্বাবুয়ের দাপট। টাইগারদের 191 রানে অল আউট করে বিনা উইকেটে সফরকারীদের 67 রান। দর্শক, চ্যানেল আইয়ের সর্বশেষ সংবাদ জানতে ভিজিট করুন channelionline.com-এ। যুক্ত থাকুন আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোর সাথে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।